ক্লাস 11 এর তোমাদের প্রথম সেমিস্টার, সেখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে লিভিং ওয়ার্ল্ড মানে জীব জগৎ। তার আজকে আমরা প্রথম দিন, তার প্রথম পার্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। চলো, আর এখান থেকে কি ধরনের এমসিকিউ কোশ্চেন আছে সেটাও তোমাদের কিন্তু পড়াবার সঙ্গে সঙ্গেই বলতে থাকবো। তাহলে আজকের ক্লাসটা খুব মন দিয়ে শোনো। আর একটা কাজ করো, সেটা হচ্ছে কি, একটা খাতা নিয়ে এই যে নোটস গুলো খাতায় নোট ডাউন করো, তারপর তোমার টেক্সট বইটা পড়ো, তারপর কিছু এমসিকিউ প্র্যাকটিস করো। আমি এই তোমার ইউটিউব চ্যানেলের আন্ডারে তোমার এমসিকিউ গুলো তোমাদের কিছু শিখিয়ে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ বলতে পারো। তোমার বোর্ডে ক্লাস 11 সেমিস্টার 1 এর সময় কেমন ধরনের এমসিকিউ আসে। তাহলে এমসিকিউ পড়তে গেলে তোমাদের কিন্তু একটু বুঝে পড়তে হবে, মুখস্থ কিন্তু শুধুমাত্র নয়। তাহলে জীব জগৎ বা লিভিং ওয়ার্ল্ড, আজকে তার একটা ইন্ট্রোডাকশন পড়বো। মানে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে জীবকে নিয়ে, মানে সজীব বস্তুকে নিয়ে। আমাদের এই সজীব বস্তু সম্পর্কে দেখো একটু আইডিয়া আমাদের নেওয়া উচিত, তারপরই আমরা জীব বৈচিত্র্যকে নিয়ে মেইন টপিকের মধ্যে চলে আসবো। তাহলে সজীব বস্তু আমরা কাকে বলবো? সজীব বস্তুর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বৃদ্ধি, প্রজনন, বা মনে করো তারা পরিবেশ সঙ্গে সংবেদন গ্রহণ করতে পারে, বা উপযুক্ত একটা পরিবেশে সাড়া দেওয়ার ক্ষমতা, তাদের কোষের মধ্যে বিপাক বা মেটাবলিজম হয়, তাদের মধ্যে স্বপ্রজননশীলতা, সুসংগঠিত হওয়ার ক্ষমতা, অন্তঃক্রিয়া এবং একটা উদ্ভবের ক্ষমতা। মানে এইসব বৈশিষ্ট্যগুলো তুমি জীবের মধ্যে দেখতে পাবে, সজীব বস্তুর মধ্যে দেখতে পাবে। কিন্তু এই সজীব বস্তুর মধ্যে এত বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া গেল, কিন্তু আমাদের পরিবেশের মধ্যে তুমি বিভিন্ন ধরনের সজীব বস্তু দেখবে। তুমি তোমার পাড়াতে পাবো না, তোমার কত ধরনের উদ্ভিদ আছে, কত ধরনের প্রাণী আছে, এবং কত ধরনের প্রাণীকে তুমি দেখতেও পাবে না। এই সবগুলো আছে আমাদের জীব বৈচিত্র্যের মধ্যে। সেই জীব বৈচিত্র্য ব্যাপারটা কি? জীব বৈচিত্র্য হচ্ছে আলাদা ধরনের গাছ, প্রাণী, তাদেরকে আমরা বলবো জীব বৈচিত্র্য। বৈচিত্র্য মানে বিভিন্নতা। এখানে বিভিন্ন ধরনের প্রজাতি নিয়ে আমাদের এই জীব জগতের বৈচিত্র্য। আজ পর্যন্ত আমরা 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির সন্ধান পেয়েছি, এদের সম্পর্ক বর্ণনা করা হয়েছে। এইটা হচ্ছে তোমার প্রথম একটা এমসিকিউ এর কোশ্চেন এলো, যে আজ পর্যন্ত আমরা কটা প্রজাতির সন্ধান পেয়েছি। তাহলে যে কোশ্চেন গুলোতে আমি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বলবো, সেগুলো একটুখানি তোমাদের মনে রাখতে হবে এবং খাতায় নোট করে রাখবে আলাদা করে। পৃথিবীতে বর্তমানে জীবের সংখ্যা এবং ধরন, এগুলো জীব বৈচিত্র্যের মধ্যে আমাদের আলোচনা করা হয়। কিন্তু আমাদের জীব জগতে এখনো অনেক 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 জীব আছে, যাদের সম্পর্কে এখনো আমরা জানি না। তাদের সম্পর্কে আমাদের জানতে এখনো অনেক সময় লাগবে। সেজন্য কিন্তু কাজটা থেমে নেই, অনবরত নতুন নতুন জীবের শনাক্তকরণ হচ্ছে। পৃথিবীর কোটি কোটি ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে, কোটি কোটি, মানে আমরা কত আছে সেটাও আমরা এখনো জানতে পারিনি। তাদের সম্পর্কে জানা তো আরো অনেক দূরের কথা। কিন্তু দেখো, এই জীব জগতের বৈচিত্র্যটা আছে বলেই না আমাদের পৃথিবীটা এত সুন্দর, তাই না? কত যদি একই রকমের হতো সবকিছু, তাহলে কিন্তু এত সুন্দর হতো না। তাহলে এত বিভিন্ন ধরনের জীব, তাদের সম্পর্কে জানতে গেলে তাদের একটা নাম দিতে হবে, নামকরণ। সজীব বস্তুর একটা সাধারণ নাম থাকে, কিন্তু সাধারণ নাম দিয়ে যদি আমরা তাদের ডাকি বা তাদের চিহ্নিত করি, তাহলে একটা কনফিউশন ক্রিয়েট হয়। কারণ কি বলতো, সাধারণ নাম দিয়ে পৃথিবীর সবাই সেই নামে বুঝতে পারবে না। তাই বিজ্ঞানসম্মত নামের খুব দরকার। সারা পৃথিবীতে একটি নির্দিষ্ট জীবের একটা নামেই পরিচিত হবে, যেমন হোমোসেপিয়ান্স, এটা হচ্ছে আমাদের বিজ্ঞানসম্মত নেই, তাই তো? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমের, আম গাছ, আম, তার বিজ্ঞানসম্মত নেই। এই নামকরণ করার আগে আমাদের প্রথমে আমরা কোনো একটা নতুন জীবকে দেখলাম, এই নতুন জীবটার বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে আগে আমাদের বর্ণনা করতে হবে।
সেই বৈশিষ্ট্যগুলোর উপর বেস করে আমাদের শনাক্তকরণ করতে হবে যে জীবটা কোন ধরনের জীব। তারপরে এলো নামকরণের পালা। কিন্তু এই নামকরণ করতে গেলে আমাদের কিছু নিয়ম নীতি মেনে নামকরণ করতে হবে। ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, ICBN, এর ফুল ফর্মটা খুব সুন্দর একটা এমসিকিউ এর কোশ্চেন। তাহলে ICBN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, যারা উদ্ভিদদের নামকরণ করে। ICZN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, যারা প্রাণীদের নামকরণ করে। এটাও একটা ফুল ফর্মটাই এমসিকিউ এর কোশ্চেন। এরা কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে, যার মাধ্যম দিয়ে বলতে পারো আমরা কোনো একটা জীবের নামকরণ করতে পারি। বিজ্ঞানসম্মত নাম এমন হবে প্রতিটি জীবের একটি মাত্র নামে সেটা সুনিশ্চিত করবে, একটা নামই থাকবে। যেমন হোমোসেপিয়ান্স মানুষের বিজ্ঞানসম্মত একটাই নাম। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এই বর্ণনার সাপেক্ষে সেই জীবকে চিনতে পারবে, এবং একই নামে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ তাকে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে ম্যাঙ্গোকেই তারা চিনবে বা জানবে। তাহলে বিজ্ঞানসম্মত নামে কিন্তু গুরুত্ব খুব অপরিসীম, তাই না? কিন্তু বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়ান্স বললাম আমি, তাই না? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বললাম, মানে এর মধ্যে দুটো অংশ আছে, তাই এটাকে বলে দ্বিপদ নামকরণ। হোমো একটা পদ, সেপিয়ান্স একটা পদ। আবার একটা এমসিকিউ এর কোশ্চেন, তোমরা এই পোর্শন গুলো খুব সুন্দর করে খাতায় মেনটেন করবে কিন্তু। কোথায় আমি এমসিকিউটা তোমায় বলছি, যাদের হয়তো তোমাদের টিউশন নিয়ে কোনো সমস্যা, কোথায় পড়বে, তোমাকে দেখো আমি কত সোজা করে বায়োলজিটা বুঝিয়ে দিই। আর সঠিক একটা টেকনিক বলে দেবো, যার মাধ্যম দিয়ে তুমি যদি পড়াশোনা করো দেখবে তুমি এই বায়োলজি জীববিদ্যায় সব থেকে বেশি নাম্বার পেয়ে যাবে। তুমি একটা ক্লাস করেই দেখো, দেখলে তুমি বুঝতে পারবে, তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বেই বাড়বে। তাহলে এবার এমসিকিউ এর কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ কোন বিজ্ঞানী প্রবর্তন করেছিল? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর কোশ্চেন। দ্বিপদ নামকরণ মানে কি? মানে এটার মধ্যে দুটো পদের সমন্বয়ে গঠিত থাকবে। প্রথম নামটা হচ্ছে গণগত নাম বা জেনাস নেম, দ্বিতীয় পদটির নাম প্রজাতি বা স্পিসিস নেমের কথা বলা হচ্ছে। আমরা এবার কিছু নামকরণের কিছু নিয়মাবলীগুলো চলো একটু জানবো। নিয়মাবলীগুলো কি কি সেগুলো একটুখানি একটা একটা করে জানতে থাকি। এইগুলোকে আমাদের কিন্তু একটা এমসিকিউ এর জন্য প্রত্যেকটা রুলসই এখানে ইম্পর্টেন্ট আমরা দিচ্ছি, প্রত্যেকটা রুলসকেই গুরুত্ব দিচ্ছি। নামকরণের তাহলে আমরা পুরো পার্টটাকে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, পুরো পেজটাই এটা। প্রথম এমসিকিউ আসছে কি, এই বিজ্ঞানসম্মত নাম সেটা কোন ভাষায় লেখা হয়, কোন শব্দের ল্যাটিন শব্দ লেখা হয়। যখন এটা প্রিন্টেড হয় সেটা এটা বাঁকা হরফে হয়। প্রথম শব্দটিকে কি বলে? গণ বলে। দ্বিতীয় শব্দটিকে কি বলে? প্রজাতি বলে। আমের বিজ্ঞানসম্মত নাম যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে ম্যাঙ্গিফেরাটা গণের নাম এবং ইন্ডিকাটা স্পিসিসের নামকে বলা হচ্ছে। লেখার সময় দুটি পদকে আলাদা আলাদা ভাবে নিম্নরেখিত করতে হবে, মানে ম্যাঙ্গিফেরাকে আলাদা ভাবে, ইন্ডিকাকে আলাদা ভাবে। হ্যাঁ, একসঙ্গে করলে কিন্তু হবে না, এটা একটা নিয়ম। আর ছাপার সময় কি করতে হবে? বাঁকা হরফে লিখতে হবে, ইটালিক্সে। গণগত নামের নির্দেশক প্রথম শব্দটি, যেমন ম্যাঙ্গিফেরার এমটা, এটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। প্রজাতি নামের প্রথম অক্ষরটা সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এখানে ইন্ডিকার স্মল আই দেওয়া হয়েছে, দেখো প্রজাতির নামটা শুরু হচ্ছে কি ছোট হাতের অক্ষরে। যখন আমরা এর বর্ণনা করব তখন যে বিজ্ঞানী প্রথম বর্ণনা করেছিলেন প্রজাতিগত নামের শেষে তার নামটা আমরা অ্যাড করে দেবো। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, মানে লিনিয়া সেটার নামকরণ করেছিলেন। তাহলে এই পেজটা আমাদের এমসিকিউ আসবার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এবার তো আমরা নামকরণ করলাম, কিন্তু এবার আমরা কি করব, শ্রেণী বিভাগ করব। কেন করবো শ্রেণী বিভাগ? যাতে একটা জীবকে আমরা ভালোভাবে জানতে পারি, তার সম্পর্কে বিভাগ করলে তবেই না আমাদের যে কোনো কিছু কাজ করতে সুবিধা হবে। শ্রেণীবিভাগ হচ্ছে একটি পদ্ধতি যার সাহায্যে কোনো কিছুকে তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায়। মেনলি পর্যবেক্ষণযুক্ত বস্তুর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই আমরা শ্রেণীবিন্যাস করি, যেটা খালি চোখে দেখতে পাই এরকম কিছু বৈশিষ্ট্যের উপর। ট্যাক্সা বলে একটা টার্ম তোমাদের জানতে হবে। বৈজ্ঞানিক পরিভাষা এটাকে এক একটা দল বলে। যেমন কুকুর একটি দল, স্তন্যপায়ী প্রাণী একটি দল, এদের এক একটাকে আমরা ট্যাক্সা বলছি। ট্যাক্সোনমি তাহলে কি? বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে সমস্ত জীব বিভিন্ন একসাথে বিন্যস্ত করা যেতে পারে। এটা আমরা একটা বিজ্ঞানের শাখার মধ্যে আলোচনা করি, সেটাকেই বলা হয় ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি করতে গেলে আধুনিক যে বিন্যাস বিধি, সেটি করতে গেলে আমাদের বাহ্যিক বা অভ্যন্তরীণ গঠন জানতে হয়, কোষের গঠন জানতে হয়, তার বিকাশ পদ্ধতি বা বাস্তুতান্ত্রিক তথ্য, তবে আমরা তাকে একটা বিন্যাস করতে পারি একটা ট্যাক্সাতে। ট্যাক্সোনমিক্যাল ভিত্তি কি, মানে কার উপর বেস করে আমরা তাকে ক্লাসিফিকেশন করব, তাই না? তার জন্য প্রথমে তার বিবরণ জানতে হবে, তার সম্পর্কে বৈশিষ্ট্যাবলীগুলো, তারপর তাকে শনাক্তকরণ করতে হবে, তারপর তাকে গোষ্ঠীভুক্তকরণ করতে হবে একটা নির্দিষ্ট গোষ্ঠীতে, তারপর তাকে তুমি একটা নামকরণ দিয়ে দিলে, যে নামকরণের মাধ্যমে সে সারা জায়গায় সবাই চিনতে পারবে। তাহলে এই ট্যাক্সোনমি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী যখন আমরা শ্রেণীবিন্যাসের রীতি বা নীতিটা ছিল পুরনো সময় আর কি, তখন বিভিন্ন জায়গায় অনলি ব্যবহারিক দিকের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতাম, কিন্তু সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারিনি, কারণ ব্যবহারিক দিকের উপর ভিত্তি করে খুব ভালো শ্রেণীবিন্যাস করা যায় না। এরপর আমরা সিস্টেমেটিক্স বলে একটা টার্ম নিয়ে কথা বলি। মানে কি? বিভিন্ন ধরনের সজীব বস্তু এবং তাদের বৈচিত্র্য সম্পর্কে, তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে জানা যায় এই সিস্টেমেটিক্স এর মধ্যে। সিস্টেমেটিক্স আমরা সিস্টেমা একটা ল্যাটিন শব্দ থেকে এসে অধ্যয়নের একটা শাখা সিস্টেমেটিক্স, যেখানে আমরা সজীব বস্তুকে সুসংবদ্ধভাবে সজ্জাক্রমে সাজাতে পারি, তাদের বিভিন্ন বৈচিত্র্যের ওপর, তাদের সম্পর্কের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে সিস্টেমেটিক ভিত্তিতে। লিনিয়াস আবার একটা এমসিকিউ এর কোশ্চেন এলো, যেটা সিস্টেম আর নেচারই তার বইতে সিস্টেমেটিক শনাক্তকরণ, নামকরণ, গোষ্ঠীভুক্তকরণ এই সব ব্যাপারগুলোকে নিয়ে বিবরণ দিয়েছিলেন। সজীব বস্তুর বিবর্তনগত সম্পর্কগুলো অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে। বিবর্তনগত মানে কিভাবে তারা ইভলভ হয়েছে, বিবর্তন হয়েছে, এইভাবে সিস্টেমেটিক্স এর মধ্যে সেই ব্যাপারটাও গুরুত্ব দিচ্ছে, মানে ইভলিউশন বা বিবর্তন গতিত সম্পর্কগুলো। সিস্টেম আর নেচারের মধ্যে লিনিয়াস এগুলোকে ব্যাখ্যা করেছে। তাহলে সিস্টেম আর নেচারই কার লেখা হলো? লিনিয়াসের ক্ষেত্রে। তাহলে আমরা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি গুলোর কথা বলি। শ্রেণীবিন্যাস করতে গেলে একটা ক্রমপর্যায় কিছু ধাপ সম্মিলিত আমরা সংগঠনের মাধ্যমে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। প্রতিটি ধাপকে এক একটা স্তর বা এক একটা ক্যাটাগরি বলে। আমরা ট্যাক্সোনমিক্যাল একটা হায়ারার্কির কথা বলবো। ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির মধ্যে সব ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি গুলো থাকে। ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি গুলোকে একসঙ্গে আমরা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলছি, আর তার প্রতিটি স্তরকে আমরা বলি ট্যাক্সন। দেখো এটা কেমন ভাবে হচ্ছে। ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি গুলোতে একবারে স্বতন্ত্র এমন জীবগোষ্ঠীগুলো থাকে, যারা শুধুমাত্র জীবদের দৈহিক সাদৃশ্যের ভিত্তিতে তাদের গঠিত জীবগোষ্ঠী নয়, তাদের আরো আন্তর কিছু বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে, তাদেরকে আমরা নির্দিষ্ট একটা গোষ্ঠীভুক্ত করি। যেমন কীট পতঙ্গ, তাদের মধ্যে সন্ধি উপাঙ্গও থাকবে, তবেই তাদের কীট পতঙ্গ বলবো। শ্রেণীবিন্যাসের এক একটা একককে আমরা ট্যাক্সন বলে থাকি। তাহলে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির মধ্যে কারা কারা আছে? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। সর্বোপরে আছে রাজ্য এবং সর্বনিচে আছে প্রজাতি। মানে কিংডম কে বলে রাজ্য, ফাইলাম রাইট, ডিভিশন ইংলিশ গুলো মনে রাখবে, তাই তো?
ক্লাস মানে শ্রেণী, ওভার অর্ডার, অর্ডার মানে হচ্ছে বর্গ, ফ্যামিলি মানে গোত্র, জেনাস মানে হচ্ছে গণ, আর প্রজাতি হচ্ছে স্পিসিস। এখানে ইংলিশ নামগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে ট্যাক্সোনমিক্যাল এই ক্যাটাগরি গুলোকে একসঙ্গে আমরা কি বলবো? ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলবো। তার সব থেকে উপরে কি থাকলো? রাজ্য, আর সব থেকে নিচে কি থাকলো? প্রজাতি। এবার এইগুলোকে নিয়ে আমরা পরের ক্লাসে রাজ্য কি, পর্ব কি, শ্রেণী কি, বর্গ কি, গোত্র কি বা প্রজাতি কি, এগুলোকে নিয়ে আলোচনা করব। আর তারপর আমরা কিছু ট্যাক্সোনমিকে আলোচনা করবার জন্য কিছু টুলস আছে, সেগুলোকে বলা হয় ট্যাক্সোনমিক্যাল এইডস। এর মধ্যে হার্বেরিয়াম যেমন খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সিলেবাসের মধ্যে আছে, সেটাকে নিয়েও আলোচনা করব। তাহলে এত দিক একদম সুন্দর করে খাতায় নোট করে নাও। আর তোমাদের একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনে তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হবে। সিস্টেমা নেচারি এই বইটি কে লিখেছিলেন? অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে দেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতখানি এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো কিছু ডাউট থাকলে বা তোমাদের কেমন লাগলো ক্লাসটা, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমাদের পরের ক্লাসটা করতে আরো সুবিধা হবে। যারা তোমরা নতুন এই ক্লাসটা প্রথম দেখছো, ক্লাস 11-এ পড়ো, একাদশ শ্রেণীতে, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আর তোমাদের অন্য আর টিউশন পড়ার দরকারই লাগবে না। এই সেমিস্টার 1টা তাহলে আমরা যদি সবটা পড়িয়ে দিতে পারি তোমাকে, যদি তোমার কাজে লাগে, তাহলে কিন্তু তোমার বিনা টিউশনে তুমি এই অনলাইনের মাধ্যমে পড়ে এত ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতখানি থাকলো। থ্যাংক ইউ।